নির্বাচন পরিচালনা করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের দাবি সব বিরোধী দল বহুদিন ধরে করে আসছে, এবং এইরকম একটি সরকার ছাড়া যে কটা ইলেকশন হয়েছে সেগুলো সব প্রশ্নবিদ্ধ হয়েছে। এবার আমাদের কনস্টিটিউশন রিফর্ম কমিশন যে প্রস্তাব দিয়েছে তার মধ্যেও এরকম একটি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব আছে। এটি নিয়ে আজকে স্টার এক্সপ্রেস। যেরকম ধারণা করা হচ্ছিল, কনস্টিটিউশন রিফর্ম কমিশন একটি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়েছে, যেটা দুটো নির্বাচিত সরকারের মাঝখানে থাকবে, তার মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন এবং তারা একটি নির্বাচন পরিচালনা করবে। অন্যদিকে ইলেকটোরাল রিফর্ম কমিশন যারা আছে সেখান থেকেও একই রকম সরকারের প্রস্তাব আছে, অন্তর্বর্তী সরকার। নামটা একটু আলাদা, এক জায়গায় বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এক জায়গায় বলা হয়েছে অন্তর্বর্তী সরকার। খুব একটা আলাদা কিছু ব্যাপার নয়। তবে ইলেকশন কমিশনের যে ইলেকটোরাল রিফর্মের যে কমিশনটি আছে তারা প্রস্তাব দিয়েছে 4 মাসের সরকার, আর কনস্টিটিউশন কমিশন বলেছে 3 মাসের। এই আলোচনায় মূলত কনস্টিটিউশনের যে প্রস্তাব সেটা নিয়েই আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, প্রস্তাব অনুযায়ী আইনসভা অর্থাৎ লোয়ার হাউস, কারণ আপার হাউসের ব্যবস্থা আলাদা হবে, তাদের প্রতি 2 বছর পর পর 1/3 ইলেকশন হবে, কিন্তু 4 বছরের মেয়াদ থাকবে লোয়ার হাউসের, যেটাকে আইনসভা বলছে বা ন্যাশনাল অ্যাসেম্বলি। এই ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হবার 15 দিন আগে চিফ অ্যাডভাইজারকে অ্যাপয়েন্ট করবে। আর যদি কোনো সময় এই রকম আইনসভা ভেঙে দেওয়া হয় বা পার্লামেন্ট ডিসলভ করা হয়, তাহলে পরে ডিসলভ করার 15 দিনের মধ্যে চিফ অ্যাডভাইজারকে অ্যাপয়েন্ট করতে হবে। এই চিফ অ্যাডভাইজার তার সরকার চালাতে পারবে সর্বোচ্চ 15 জন অ্যাডভাইজার নিয়ে, এবং 90 দিনের মধ্যে ইলেকশন করে চলে যেতে হবে। চিফ অ্যাডভাইজারের অ্যাপয়েন্টমেন্ট যে দিবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেটা দিবে হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এখানে 9টা সদস্য থাকবে। এই 9 সদস্যের যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, তার মধ্যে রাষ্ট্রের 3টি যে শাখা সবগুলোর মধ্যে থেকেই এখানে প্রতিনিধি থাকবে। এই 9 জনের মধ্যে থাকবেন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, লিডার অফ দি অপোজিশন, চিফ জাস্টিস, 2 হাউসের স্পিকার অর্থাৎ লোয়ার হাউসের স্পিকার এবং আপার হাউসের স্পিকার। অন্যদিকে লোয়ার হাউসে তো 2 জন ডেপুটি স্পিকার থাকবে, একজন থাকবে বিরোধী দলের, সেই বিরোধী দলের স্পিকার ডেপুটি স্পিকার থাকবে এই কাউন্সিলে, আর আপার হাউসে একজনই ডেপুটি স্পিকার থাকবে যে বিরোধী দলের। সেই বিরোধী দলীয় ডেপুটি স্পিকার দুজনই এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে থাকবে। এছাড়া থাকবেন চিফ জাস্টিস, আর থাকছেন আরেকজন প্রতিনিধি। ধরা যাক যে ক দল সরকার গঠন করেছে আর খ দল বিরোধী দল। এইবার ক খ ছাড়াও পার্লামেন্টের আপার হাউস এবং লোয়ার হাউস মিলিয়ে খ গ ঙ চ এরকম আরো 4টা দল আছে। এই 4টা দল তাদের যে সমস্ত সদস্য 2 কক্ষেই, তারা একজনকে নির্বাচন করবেন যিনি এখানে থাকবেন। এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল শুধু যে চিফ অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট দিবে তাই না, তারা অ্যাটর্নি জেনারেলের অফিসের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবেন, ইলেকশন কমিশনার, প্রধান ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার, অ্যান্টি করাপশন কমিশন, এই সমস্ত জায়গায় যে অ্যাপয়েন্টমেন্টগুলো হবে এটা এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সেগুলোও করবেন। এবং 3 বাহিনীর প্রধান অর্থাৎ আর্মি, এয়ারফোর্স এবং নেভি, তাদের প্রধানদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিবেন এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। তো এই এনসিসি বা এই কাউন্সিলটাই প্রস্তাব করা হচ্ছে তারাই চিফ অ্যাডভাইজারকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। চিফ অ্যাডভাইজারকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে সেইখানে কতগুলো বিশেষ প্রভিশন আলাদা করে বলা আছে যে কিভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে। প্রথম 3টা অপশনের মধ্যে ভোটাভুটির ব্যবস্থা আছে, অর্থাৎ 9 জনের মধ্যে 7 জন যদি রাজি হয় তাহলে দেশের নাগরিকদের মধ্যে কোনো একজন সুটেবল লোককে এখানে নিয়ে আসা যেতে পারে। যে মানুষটিকে কথা বলা হচ্ছে 9 জনের মধ্যে 7 জনের ভোটে আসবে, সেটা এই 9 জন বাদে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের যে 9 জন, এই 9 জন বাদে অন্য যে কাউকে নেওয়া যেতে পারে। তবে 9 জনের মধ্যে 7 জনের ভোট লাগবে। সেটা যদি না হয় সম্ভব, তাহলে 9 জনের মধ্যে 6 জনের ভোটে আসতে পারবে হচ্ছে সমস্ত অ্যাপেলেট ডিভিশনের সমস্ত প্রাক্তন বিচারপতিরা এবং
ন্যাচুরালি তার মধ্যে চিফ জাস্টিসরাও আছেন, অর্থাৎ প্রাক্তন প্রধান বিচারপতি এবং অ্যাপেলেট ডিভিশনের অন্যান্য বিচারপতি যারা রিটায়ার করেছেন, এদের মধ্যে যে কোনো একজনকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে, তবে তার জন্য 9 জনের মধ্যে 6 জনের ভোট লাগবে। আর 9 জনের মধ্যে 9 জনেরই ভোট লাগবে, তবে সেটা যদি না হয়, এই বিচারপতিদের মধ্যে যদি কাউকে না পাওয়া যায়, তাহলে রাষ্ট্রপতিকে চিফ অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে, কিন্তু সেটার জন্য সর্বসম্মতিক্রমে ভোট লাগবে, অর্থাৎ 9 জনের মধ্যে 9 জনকেই রাজি হতে হবে যে হ্যাঁ প্রেসিডেন্ট চিফ অ্যাডভাইজার হবেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে পরে আমাদের এর আগে যে অন্তর্বর্তী সরকারের এক রকমের গাইডলাইন ছিল, সেই রকমই গাইডলাইন হবে। সেটা হচ্ছে সর্বশেষ প্রধান বিচারপতি, তাকে খোঁজা হবে। উনি যদি রাজি না হন, তার আগের প্রধান বিচারপতি, তিনি যদি রাজি না হন, তার আগের বিচারপতি। এইভাবে যদি সমস্ত প্রাক্তন প্রধান বিচারপতির কেউই রাজি না হন, তাহলে পরে অ্যাপেলেট ডিভিশনের সর্বশেষ প্রাক্তন বিচারপতি, তা না হলে তার আগের বিচারপতি, এইভাবে পেছাতে থাকবে। এরকম করে 7টা অপশন দেওয়া আছে। এই চিফ অ্যাডভাইজারের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অন্যান্য জায়গায় তেমন কোনো হাত বাঁধা নেই। একটাই জায়গা আছে, সেটা হচ্ছে 15 জন অ্যাডভাইজার এবং 90 দিনের সময়সীমা। এছাড়া অন্য জায়গায় যেরকম বলছিলাম, সেটা হচ্ছে যে ইলেকটোরাল সিস্টেমের যে রিফর্ম কমিশন, তারা বলছে 4 মাস, আর হচ্ছে নামের দিক থেকে একটু তফাৎ আছে। কেউ বলেছে কনস্টিটিউশন কমিশন থেকে বলেছে অন্তর্বর্তী সরকার, আর ইলেকটোরাল রিফর্মস থেকে বলেছে তত্ত্বাবধায়ক সরকার। তবে এই সব প্রস্তাবগুলো কতটুকু থাকবে, কতটুকু যাবে, বা কতটুকু আসলে শেষ পর্যন্ত গ্রহণ করা হবে, সেটা পুরোটুকুই নির্ভর করছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সমঝোতার উপরে এবং ঐক্যমত্যের ভিত্তিতে। কারণ আগে থেকে বলে দেওয়া হয়েছে যে ঐক্যমত্যের ভিত্তিতেই এই প্রস্তাবগুলো গ্রহণ করা হবে। কাজে আমরা এখন পর্যন্ত যা দেখছি, এটা শুধুমাত্র একটি প্রস্তাব। এই প্রস্তাবগুলো বিভিন্ন দল বিভিন্ন সময় আলোচনা করবে এবং আলোচনা করার পরে চূড়ান্ত একটা রিফর্মের সেট আমরা হয়তো দেখতে পারি। সেটা যে এইটাই যে চূড়ান্ত, সেটা মনে করার কোনো কারণ নেই। এখন শুধুমাত্র আমরা কমিশনগুলোর যে প্রস্তাব, সেগুলোই দেখছি।